ঈপ্সিতা মজুমদারের লেখা গল্প অকাল বোধন। সকাল থেকে বাড়িতে সাজো সাজো রব। সাদা শাড়ি লাল পাড়ে পরমা ছুটে চলেছে অবিরাম। কখনো বংশীদাকে দেওয়া বাজারের ফর্দটা দেখে নিচ্ছে, কখনো মায়ের জন্য আনা পদ্ম ফুলগুলো ঠিক করে ধোয়া হলো কিনা দেখছে। লালি খুব যত্ন করে আলপনা দিচ্ছে। এত বড় এক লাল দালান, আর এই 150 বছরের পুরনো কামারপুকুর গ্রামের দুর্গাপুজোর সাথে লালির এই আলপনাও যেন ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। বড় ভালো আঁকে মেয়েটা। মহালয়া থেকে ব্যস্ততা চলছে। এত বড় পুজো, এত লোকজন, এত হই হই। মিত্তির মশাই এখনও মায়ের মূর্তির কাজগুলো শেষ করার ঝটিতি প্রস্তুতিতে লেগে আছে। দিগম্বর রায়চৌধুরী গুরুগম্ভীর আওয়াজ দিয়ে বললেন, কি মিত্তির মশাই, এখনও ঠাকুর দালান ছাড়লেন না? উফ, এরপর কখন ডেকোরেটর এসে লাইট লাগাবে বলুন তো? আপনাকে নিয়ে সত্যিই পারা যায় না। নিন নিন, তাড়াতাড়ি হাত চালান। 70 বছর বয়সী মিত্তিরবাবু একটু কুণ্ঠিত হয়েই বললেন, কর্তাবাবু, ও আপনি চিন্তা করবেন না। আসলে এখন তো আর ঠিক করে চোখে দেখতে পাই না, তাই রাতের দিকে কাজগুলো তেমন এগোয় না। এই হয়ে এলো। হ্যাঁ, তাড়াতাড়ি করুন, যত সব। পরমা এসে নিজের কর্তাকে বললেন, আহা, তুমি ছেড়ে দাও না। মিত্তিরবাবু কি আজ থেকে মূর্তি করছেন? কোনবার পুজোতে উনি কাজ শেষ করেন না বলো তো? আমার বিয়ের পর থেকেই তো দেখছি, প্রায় 30 বছর। তুমি বরং দেখো বর্দা গাড়িটা পাঠালো কিনা এয়ারপোর্টে। পিকলুর প্লেন তো নামার সময় হয়ে এলো। একবার মোবাইলে ধরো না। ও তুমি ভেবো না, বাপি অনেকক্ষণ আগেই পৌঁছে গেছে এয়ারপোর্টে। আর শুধু প্লেন নামলেই হলো, তারপর কত কাজ থাকে জানো। এই ইমিগ্রেশন, কাস্টমস, লাগেজ নিয়ে বেরোতে আরও ঝাড়া 1 ঘন্টা ধরো। ওসব তুমি বুঝবে না। কখনো তো এই কামারপুকুর বাঁকুড়া কলকাতার বাইরে পা রাখলে না। হে হে হে। পরমাই একটু রাগত স্বরেই বললেন, থামো তো। তুমি যেন কত দেশ বিদেশ ঘুরে বেরিয়েছ। যা জানো তা তো ওই ছেলের মুখেই শোনা। ছেলেটা আমার 4 বছর পর দেশে ফিরছে। কতদিন দেখিনি। ওই মোবাইল আর কম্পিউটারে দেখে দেখে আর ভালো লাগে না বাপু। এবার এলে। কথা শেষ করতে পারল না পরমা। আঁচলের খুঁটে একটু চোখ মুছে নিল। তারপর নিচে ঠাকুর দালানে লালিকে দেখে বলল, মেয়েটা কি সুন্দর আঁকে বলো। দিগম্বরবাবু খবরের কাগজে মুখ গুঁজেই আপন মনে বললেন, ভালো মেয়ে। পরমা খানিকটা অন্তঃসুখের নিঃশ্বাস বুকে ভরে বললেন, সত্যি, সেই ছোট্ট থেকে এই বাড়িতেই প্রায় মানুষ। পিকলুর সাথে কি দৌড়ে দৌড়ে খেলা, তোমার মনে আছে? নিজের অজান্তে একটু মুচকি হেসে ফেললেন। পিকলু সারাক্ষণ মারত। উফ, সারাক্ষণ ছোটো মা করে পেছন পেছন দৌড়াতো। সময় কেমন নিজের তালে কেটে যায় বলো। নিজের পেটের ছেলে হয়েও পিকলুকে চোখের সামনে প্রায় বড় হতে দেখলামই না। সেই কোন ছোট্ট বয়স থেকে তুমি ওকে বাইরে পাঠিয়ে দিলে। প্রথমে তো তাও দেশেই ছিল, তারপর তো সেই কোথায় আমেরিকা। আর এদিকে লালিকে দেখো, নিজের পেটের মেয়ে নয়, তবুও ছোট থেকে বড় হওয়ার সব মুহূর্তগুলো যেন চোখের সামনে ভাসে। কবে স্কুলে শাড়ি পরা ধরলো, কবে কলকাতা থেকে কি একটা বড় পাশ দিয়ে কালো কোট পরে জড়িয়ে ধরলো, কবে কোন ছেলে ওকে প্রেম প্রস্তাব দিল। হা হা, মেয়ে সব বলা চাই। মাঝে মাঝে মনে হয় পিকলুকে ছাড়া বোধহয় তাও থাকতে পারবো, কিন্তু লালিকে ছাড়া। দিগম্বরবাবু স্ত্রী লালির প্রতি মমতার সাথে পরিচিত। একমাত্র ছেলের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করার জন্য তাকে বোর্ডিংয়ে পাঠানোর দিন পরমার অশ্রুসজল চোখ মুছিয়ে দিয়েছিল তখন এই একচিলতে মেয়েটি। তারপর থেকে পরমা আরও বেশি করে লালিকে মাতৃস্নেহে আঁকড়ে ধরেছিল। হয়তো খানিকটা হলেও ছেলের সাথে দূরত্বটা ঘুচিয়ে দিত লালি। খবরের কাগজটা মুড়ে রেখে পরমার পাশে দাঁড়িয়ে বললেন, তা লালি যাচ্ছেই বা কোথায়? আমি তো শ্যামলকে আগের থেকেই বলে দিয়েছি, এবার পিকলু যতদিন থাকবে তার মধ্যেই একটা ভালো দিন টিন দেখে আশীর্বাদটা সেরে রাখবো। পরমা খানিকটা উদাস হয়েই বললেন, কিন্তু পিকলু শুনবে তো? শুনবে না কেন? লালির সাথে ছোট থেকেই আছে। যখনই আসে লালির সাথেই সারাদিন। গতবার এসে তো বলল লালিকে ওর খুব ভালো লাগে। আবার কি বলবে, গ্রাম শুদ্ধ লোক জানে ওদের ব্যাপারে। শ্যামলদের সাথে পরিচিতিটাও তো আজকের নয়। আমার ছেলের রক্তেও তো রায়চৌধুরী বাড়ির বংশের রক্ত বইছে নাকি।
আর লালি তো আজ অবধি পিকলুকে ছাড়া আর কারোর সাথেই মেশেনি। ও তো জানে এই বাড়িটাও ওর নিজের। পরমা মুখে কিছু আর বললেন না, কিন্তু মনে মনে চোরা ভয় একটা বয়ে গেল। চিন্তাটা তার লালিকে নিয়ে নয়। সে জানে লালি এতদিন শুধু পিকলুর জন্যই অপেক্ষা করেছে, কিন্তু পিকলুকে কেন জানি মনে হয় খুব অল্প চেনে পরমা। পিকলুর মনের অতলে কী চলছে তা ঠাউর করতে পারেন না। আগে আগে পিকলু বেশ ঘন ঘন দেশে আসতো। পরমা বসতেন সে দেশের টানে, বাড়ির টানে, বাবা মায়ের টানে ছাড়াও লালির টানেও আসে। সেই চিন্তাটা তাকে বেশ খানিকটা স্বস্তিতে রাখত বইকি। কিন্তু শেষ 4 বছরে সেই পরিচিত তার কোলের সন্তানকে কেমন যেন অচেনা ঠাকে, কেমন যেন একটা দায় সারা গোছের কথা বলে। দেশে আসতে বললে ঠোঁটের ডগায় যেন অজুহাত সবসময় প্রস্তুত। লালিকে এই নিয়ে জিজ্ঞেস করলেও ও সমানতালে পিকলুর হয়ে জবাবদিহি করে যায়। ছোটো মা, তুমি অত চিন্তা করো না, ওর কাজের ভীষণ চাপ তো, তাই বললে এবছরটা আসতে পারবে না, পরের বছর ঠিক আসবে, তুমি দেখো। তারপর গলা জড়িয়ে আদুরে গলায় বলতো, ইস, আর তোমার পচা ছেলে নাই বা এলো, আমি তো আছি, আমি থাকতে তুমি ওকে মিস করবে কেন? কিন্তু সেই অপেক্ষাও কবে যেন বছর পেরিয়ে আজ 4 বছর হয়ে দাঁড়ালো। তাই এবছর পিকলু যখন নিজে থেকেই বলল আসবে, পরমা জানে তার সাথে সাথে লালিরও প্রতীক্ষার অবসান হলো। চিন্তার সুতোটা হঠাৎ ছিঁড়ে গেল। ছোট বৌদি, ও ছোট বৌদি, পুরোহিত মশাই তো বললেন আজ বোধনের সময় সন্ধ্যে 6টায়। তা আমি কি পাড়ায় সেটাই বলে দেব? হ্যাঁ, যা বলে দে। আর শোন, পুরোহিত মশাইকে বলিস তো যেন ওপরে এসে দেখা করেন একবার। হরগৌরীর পুজোর ফর্দটা কিন্তু এখনও দিলেন না, ওটাও সাথে সাথে আনতে বলিস। নিচের দালান থেকে লালিও চিৎকার করে বলল, ছোটো মা, আলপনাটা কেমন হয়েছে বললে না তো? তুই কি কোনো দিন খারাপ আঁকিস? না, ওরকম বললে হবে না, ঠিক করে বলো। তাক লেগে যাবে বলছো তোমার ছেলের? বলে একটু মুচকি হাসল। ওরে মুখ পুরি, তাই এসব আমার ছেলেকে তাক লাগানোর জন্য হচ্ছে? দাঁড়া, দেখাচ্ছি তোকে। লালি হাসতে হাসতে দৌড়ে বেরিয়ে গেল। আজ লালির আনন্দ যেন আর বাঁধ মানছে না। আজ সন্ধেবেলায় পিকলু আসছে, 4 বছর পর ওকে দেখবে। কত কি বলার আছে, শোনার আছে, সাথে একটু অভিমানও আছে। এতগুলো বছরে একবারও ওর দেখতে ইচ্ছে করলো না লালিকে। ওর যে মন ছটফট করছিল। প্রতিবারই বলতো এবারে অনেক ব্যস্ত, নেক্সট পুজোতে আসবে, পাক্কা শিওর। পুজো আসতো যেত, দিন মাস বছর, প্রতিটা মুহূর্তে ও নিজেকে পিকলুর থেকে আলাদা ভাবতে পারেনি। আচ্ছা, পিকলু কি ওকে এইভাবেই মনে রেখেছে? কথা যে হয় না তা নয়, সোশ্যাল নেটওয়ার্কের যুগে দূরত্ব আর কোথায়। ছবি দেখে প্রায়, খুব কেতা হয়েছে ছেলের। চাকরি পেয়েছে কিনা সদ্য, কী সব জিম টিম করে এখন আরও হ্যান্ডসাম দেখতে হয়েছে। কখনো কখনো জিন্স টি শার্টের ফাঁক দিয়ে বেরিয়ে আসে পুরুষ্ট পেশি, কখনো চোখে সেই আগের মতোই দুষ্টুমি। লালি কোনো দিন ছবিগুলো দেখে ভালো বলে না, পিকলুকে রাগানোর জন্য বলে, ইস, কি বিশ্রী দেখতে হচ্ছিস দিন দিন। কোনো মেয়ে জুটবে না, কিন্তু মনে মনে বিভোর হয়ে যায়। তবু কেন জানি এই এখনকার পিকলুর চাইতে ও ছোটোবেলার হাফ প্যান্ট পরা পিকলুকে বেশি মনে পড়ে। কি চুল ধরে টানতো, প্রতিটা খেলায় ওকে জিততেই হবে, সে চুকিতকিত হোক বা পুকুরে সাঁতার কাটা। না জিততে পারলেই মুখ ফুলিয়ে বসে থাকতো। লালি তাই কতবার ইচ্ছে করেই হেরে গেছে খেলায়। ওর এই মুখ ফুলিয়ে বসে থাকা পিকলুকে দেখতে ভালো লাগতো না। জিতে গেলে কেমন খুশিতে চকচক করতো ওর চোখগুলো। হাততালি দিয়ে লাফিয়ে লাফিয়ে বলতো, হেরো হেরো লালি হেরো। আয়নার সামনে বসে নিজেকে দেখতে দেখতে এসব কথা মনে পড়তে লালি মনে মনে ভাবল, জীবনে কখনো কখনো কারোর কাছ থেকে হারলেও মনে হয় সব জিতে গেছি। সে নিছক খেলার চালে হোক বা ছোটোমার বাড়ির বড় ছাদে বারবার পিকলুর বাহুবন্ধনে নিজেকে হারিয়ে ফেলাই হোক। এবছরে লালি অনেকগুলো শাড়ি কিনেছে। ও জানে পিকলু ওকে শাড়িতে দেখতেই সব থেকে বেশি পছন্দ করে। আজ ষষ্ঠীর জন্য সে তুলে রেখেছে একটি সাদা ঢাকাই জামদানি, তার উপর ছোট ছোট সোনালি ফুল। গোল্ডেন ব্লাউজ দিয়ে পরে ফেলল। চান করে উঠে এক ঢাল ভেজা চুলটা নিজের মতো করে খেলতে দিল পিঠের উপর। কানে পরে নিল পিকলুর দেওয়া ছোট্ট সোনার দুলটা। গলায় একটা সরু চেন, আর হাতে কগাছি চুড়ি। কপালে ছোট্ট একটা কালো টিপ পরল। বেশ সময় নিয়ে চোখে কাজল টানল, ঠোঁটে হালকা করে লিপস্টিক। নিজেকে আজ বেশ স্নিগ্ধ লাগলো। পিকলু ওকে বলে,
তোকে মাঝে মাঝে দেখে মনেই হয় না তুই সেই নাকের শিকনি গড়ানো লালি। বয়সের সাথে সাথে হেব্বি হচ্ছিস। লালি শুনে টিপ টিপ করে মারলেও এই রূপের প্রশংসাটুকু সে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে। বিকেল 4টেতে সে রায়চৌধুরী বাড়ির জন্য রওনা দিল। বাবা মা বলল পরে আসছে। বাড়ির বড় গিন্নি সুলোচনা আর বাড়ির বড় মেয়ে কাদম্বিনী ঠাকুর দালানে বসে পুজোর জোগাড় করছিল। বড় গিন্নি লালিকে দেখেই বলল, লালি, আজ তোর লালি তো আজ আটকাচ্ছে না রে। কি সুন্দর লাগছে তোকে। লালির ফর্সা টুকটুকে গাল লজ্জায় রাঙা হয়ে গেল। বলল, ধুর, কি যে বলো বড় মা। কাদম্বিনী ফিসফিস করে বড় বৌদিকে বলল, যদিও লালির কানে পৌঁছলো সে কথাগুলো। লালিটাকে এত সুন্দর দেখতে, আমার মাঝে মাঝে ছোট বৌদির উপর বেশ হিংসে হয়। এরকম এক ছেলে, তার উপরেই লালির মতো এক বৌমা পাচ্ছে। ছোট বৌদি নিশ্চয়ই গত জন্মে অনেক পুণ্য করেছে। বড় গিন্নির মুখটা একটু শুকিয়ে গেল। তার একটি মেয়ে, মিষ্টি। ছোট গিন্নির ছেলে বলে প্রথম থেকেই খুব অহংকার। তারপর ছেলেকে এত খরচ করে বাইরে পড়তে পাঠিয়েছে। রায়চৌধুরী বংশের একমাত্র পিদিম। তাকে নিয়ে আহ্লাদে সবাই আটখানা। এ বাড়িতে বড় গিন্নি হওয়া সত্ত্বেও সবাই ছোট গিন্নিকে নিয়েই ব্যস্ত। একটু হিংসে হয় বই কি। নিজের ননদকে তাই একটু আক্ষেপ মেশানো বিরক্তি নিয়েই বলল, দাঁড়া, এখনও তো বৌমা হয়নি, ছেলে এখন সাহেব। এতদিন বিদেশে থেকে এই এঁদো পুকুর গ্রামের মেয়েকে কি তার মনে ধরবে? ছোটদা পরমা যতই লাফাক, আগে মহারাজকে আসতে দে তো। কাদম্বিনীর মোটেই মনোপুত হলো না কথাগুলো। মনে মনে সেও তো কোথাও না কোথাও ছোট বৌদিরই বেশি ভক্ত। খানিকটা প্রতিবাদের সুরেই বলল, আহা, ওরকম করে বলছো কেন বৌমণি? লালিকে কি জোর করে চাপাচ্ছে নাকি দাদা বৌদিরা? ওরা তো এমনিই দুজনেই দুজনকে পছন্দ করে। আর তাছাড়া লালি তো শুধু জন্মই এখানে, বাকিটা তো পড়াশোনা সব কলকাতায় করলো। তারপর কি মিষ্টি দেখতে। পিকলুর জন্য লালির থেকে ভালো মেয়ে তো হতেই পারে না। বড় গিন্নিও আর এ নিয়ে তর্কে গেলেন না। একটু আড়চোখে লালিকে দেখে নিল। তারপর সবাই পুজোর কাজে লেগে গেল। বোধনে আর বেশি সময় নেই। এই জাস্ট প্লেনটা ল্যান্ড করলো। ক্যাথরিনকে বিয়ে করার খবরটা পিকলু বাড়ির লোকজনদের এখনও দিতে পারেনি। সাহসে কুলায়নি ঠিক। 1 বছর হলো আমেরিকাবাসী এই খ্রিস্টান মেয়েটিকে বিয়ে করে। ক্যাথরিনেরও খুব ইন্ডিয়া আসার শখ এবং ওর বাড়ি যাওয়ারও। অনেক দোনামোনা করে, অনেক সাহস সঞ্চয় করে তাই এবছর পুজোতে আসার প্ল্যানটা করেছে। অনেকবার ভেবেছে লালিকে অন্তত বলবে, ও বেশ মায়ের ন্যাওটা, ও হয়তো ম্যানেজ করতে পারত। কিন্তু তারপর কি মনে করে আর বলেনি। অন্য কারোর থেকে শুনলে বাবা মা আরও দুঃখ পাবে। তার চাইতে নিজেই বলা ভালো। বাবা মা হয়তো প্রথমে একটু চমকে যাবে, কিন্তু তারপর সব ঠিক হয়ে যাবে। আর এই ডিসিশনটা ওর কেরিয়ারের জন্যও ভালো। এই দেশটাকে বড় ভালোবেসে ফেলেছে। এদেশে এত নোংরা, পলিউশন, পপুলেশন, সমস্যার শেষ নেই। ওদেশ ছেড়ে ইন্ডিয়া এসে থাকার কথা ভাবতেই পারে না অনির্বাণ রায়চৌধুরী। ওদেশে পাকাপাকি থাকার জন্য ক্যাথরিনকে বিয়ে করাটা দরকার ছিল। প্রেমের চাইতে প্রয়োজনীয়তা বেশি ছিল। ক্যাথরিনকে যে ও ভালোবাসত না তা নয়। আসলে এই প্রেম, ভালোবাসা, এইসব সিলি ইমোশনগুলো ঠিক বুঝতে পারে না। সবটাই মনে হয় ম্যানেজমেন্ট। নিজের মনে মনে এই যুক্তিগুলো একবার আওড়ে নিল। এগুলোই গিয়ে যখন বাবা মাকে বলবে ওরাও ঠিক বুঝবে। মোবাইলটা বেজে উঠল। মায়ের ফোন। হ্যালো সোনা, পৌঁছে গেছিস? হ্যাঁ মা, আই অ্যাম অন মাই ওয়ে। আর কতক্ষণ লাগবে? 1 সেকেন্ড। বাপিদার কতক্ষণ লাগবে? ওই মিনিট 15। মিনিট 15-র মতো মা। তাড়াতাড়ি আয় বাবা, বোধনের সময় হয়ে এলো। আমার আর তর সইছে না যে। এই তো আসছি। মা শোনো, তোমাদেরকে আমি একটা সারপ্রাইজ দেব। কী সারপ্রাইজ? সেটা এখন বলবো না, শুধু এইটুকুই বলছি, আমি কিন্তু একা আসছি না। এখন ছাড়ছি, আর কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। টাটা মা, লাভ ইউ। পরমার মনটা ছ্যাঁত করে উঠল। যে ভয়টা পাচ্ছিল তাহলে কি সেটাই হচ্ছে? মুখে কিছু বলল না, অন্যমনস্ক হয়ে পড়ল। উলু, কাঁসর, ঘণ্টা, ঢাকের আওয়াজের সাথে মায়ের মুখ থেকে কাপড় সরানো চলছে। পুরোহিত মশাই জোরে জোরে মন্ত্রপাঠ করছেন, কিন্তু কিছুই যেন কানে ঢুকছে না। পরমা এক নাগারে মাকে মনে মনে ডেকে চলেছে, মা তুমি সবার কল্যাণ করো। বোধন শেষে সবাই চিৎকার করে উঠল, এই তো গাড়ি ঢুকেছে। কই গো ছোট বৌদি, তোমার বরণ ডালা আনো।
ছেলে চলে এলো তো। পরমা তড়িঘড়ি করে বরণডালা নিয়ে ছুটল। লালিও গেল। বাড়ির সকলে বাড়ির সদর দরজার সামনে ভিড় করে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে হেঁটে আসছে পিকলু, পরনে সাদা শার্ট আর নীল জিন্স। কিন্তু সাথে ওটিকে এক বিদেশিনী, বেশ লম্বা, প্রায় পিকলুর মাথায় মাথায়। পরনে লাল লম্বা স্কার্ট, সাদা টপ, সোনালি চুল ঘাড়ের কাছে। হাসি হাসি মুখ করে পিকলুর সাথে এগিয়ে আসছে। সবাই অবাক হয়ে তাকিয়ে। লালি আরও অবাক। পিকলু দরজার কাছে এসে বলল, কি মা, চমকে গেলে তো? বললাম না তোমার জন্য সারপ্রাইজ আছে। মিট মাই ওয়াইফ ক্যাথরিন। ক্যাথরিন মিষ্টি হেসে পরমার পায়ে প্রণাম করল। পরমা স্তম্ভিত, হতবাক, ভাষাশূন্য দৃষ্টিতে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে পিকলুর দিকে। লালির মনে হলো এক মুহূর্তে কেউ যেন ওর পায়ের নিচ থেকে মাটিটা টেনে নিল। মনে হচ্ছিল তক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাবে। ছোটমার দিকে চোখ গেল, বাড়ির সবার দিকে চোখ গেল। সবাই অবাক হয়ে একবার পিকলুকে একবার ক্যাথরিনকে দেখছে। কারুর মুখে কোনো শব্দ নেই। মেয়েটি ঝুঁকেই আছে ছোটমার পায়ের উপর। নিজের অজান্তেই এক ফোঁটা চোখের জল গড়িয়ে গেল লালির রাঙানো গাল বেয়ে। সেটা কোনো রকমে মুছে নিয়েই বলল, কি গো ছোট মা, ওরকম স্ট্যাচু হয়ে গেলে কেন? আরে আশীর্বাদটা করো, ও যে কখন থেকে ঝুঁকেই আছে তোমার পায়ে। পরমা যেন সম্বিত ফিরে পেয়ে একটু অপ্রস্তুত হয়ে মেয়েটির মাথায় হাত রেখে বললেন, ও হ্যাঁ হ্যাঁ, থাকো থাকো, ভালো থেকো, খুব সুখে থেকো। সবাই সদর দরজা থেকে সরে এসে কিছুটা ধাতস্থ হয়েছে। দালানে সবাই আছে। বাড়ির বাচ্চাগুলো অবাক হয়ে ক্যাথরিনকে দেখছে। বড় বউ মিসকি মিসকি হাসছে। পরমার বাকি সবাই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। লালি একটা চওড়া থামের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছে। প্রাণপণে দাঁতে দাঁত চিপে গলার কাছে দলা পাকানো কষ্টটাকে বাঁধ দিচ্ছে। পিকলু আর ক্যাথরিন উঠোনের ঠিক মধ্যিখানে অপরাধীর মতো দাঁড়িয়ে। সবার চোখে শুধু প্রশ্ন, চারিদিকে অসহ্য নীরবতা। পিকলুই নীরবতা ভাঙল, খানিকটা গলা খাঁকড়ি দিয়ে। আমি জানি তোমরা মাস্ট বি ভেরি শকড অ্যান্ড সারপ্রাইজড। জানতে চাও কেন আমি এরকম করলাম? কেন তোমাদের আগে বলিনি? অনেক প্রশ্ন। বাবা, মা, তোমরা আমার জীবনে ভালোর জন্য আজ অবধি যা যা ডিসিশন নিয়েছো তার জন্য আমি খুব প্রাউড। প্রথম প্রথম তোমাদের ছেড়ে বোর্ডিংয়ে যেতে কষ্ট হতো বই কি, কিন্তু কিছুদিন বাদে সেই হোমসিক ব্যাপারটা কেটে যায়। জীবনে স্বনির্ভর হতে শিখিয়েছ তো তোমরাই। আমেরিকা যাওয়াটা আমার কাছে নিশ্চয়ই একটা মাইলস্টোন। অনেক কিছু শিখিয়েছে ওই দেশটা আমাকে। আমার সত্যি ভালো লাগে ওই দেশটা। আর ওই দেশে পাকাপাকি থাকার জন্য ক্যাথরিনকে বিয়ে করাটা দরকার ছিল। ক্যাথরিনকে বিয়েটা তাড়াতাড়ির মধ্যেই করতে হতো, কারণ ভিসা শেষ হচ্ছিল। তাই একটা তক্ষুনি ডিসিশন নিতে হতো। ক্যাথরিনকে আমি অনেক দিন ধরেই চিনি। শি ইজ আ নাইস গার্ল। তোমাদের এই গত 1 বছরে অনেকবার ভেবেছি বলবো, কিন্তু ফোনে শুনে তোমরা কীরকম রিয়্যাক্ট করবে সেটা তো বুঝতে পারিনি। তাই এবারে এসেই বলবো ভেবেছিলাম। এত লম্বা কথা বলার পর পিকলু একটু দম নিল। তারপরেও কারোর মুখে কোনো কথা নেই দেখে সে বাবার কাছে গেল। বাবা, তুমি তো জানো আমার কেরিয়ার গ্রোথ সব কিছু ওই দেশে। তুমিই বলো না, তুমি কি কোনো দিন চেয়েছিলে আমি পড়াশোনা শেষ করে ইয়েদোপুকুর গ্রামে এসে থাকি? তুমি বলো না, আমি কি কিছু ভুল করেছি? দিগম্বরবাবু অসহায়ের মতো পরমার দিকে তাকালো। পরমা মাথা নামিয়ে বসেছিলেন। পিকলু পরমার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে বলল, মা, ও মা, রাগ করছো কেন? ক্যাথরিন খুব ভালো মেয়ে। ও আমাদের কালচার একদম মানিয়ে নেবে। তুমি দেখো ও কিছুদিনেই বাংলায় কথা বলবে তোমার সাথে। আর আমি তো আসবো যেমন আসি। আমি তো তোমাদেরকেও বলবো তোমরা চলো আমার সাথে। এখানে পড়ে থেকে কি করবে? পরমা শুধু অস্পষ্ট বলল, আর লালি? পিকলু এই প্রশ্নের জন্য বোধহয় তৈরি ছিল না। সে খানিকটা অবাক হয়েই বলল, লালি? লালি কি? এখানে লালির প্রসঙ্গ কোথা থেকে এলো? ওয়া, হোল্ড অন আ সেকেন্ড। তোমরা কি ভেবে নিয়েছো লালি আর আমি ইন আ রিলেশনশিপ অর সামথিং? লালি খুব ভালো মেয়ে মা, বাট শি ইজ জাস্ট আ ফ্রেন্ড, অর মেবি দ্য ক্লোজেস্ট ফ্রেন্ড সিন্স চাইল্ডহুড। বাট লালিকে নিয়ে এরকম আমি কোনো দিন কিছু ভাবিনি। আই এম শিওর লালিও ভাবিনি সেইভাবে। থামের আড়ালে লুকিয়ে থাকা লালিকে হাত ধরে টেনে এনে পিকলু বলল, কিরে লালি, তুই বল না,
আমি কি তোকে কোনোদিন বলেছি আমি তোকে ভালোবাসি? হ্যাঁ, আমি তোকে সব বলতাম, শেয়ার করতাম জাস্ট বিকজ ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। বাট ডিড আই কমিট এনিথিং টু ইউ? লালির অনেক কথা, অনেক প্রশ্ন আসছিল, কিন্তু সব যেন মাঝপথে কেমন গুলিয়ে গেল। কী প্রশ্নই করবে, কেনই বা করবে? ও শুধু দেখতে পাচ্ছিল ছোটোবেলার সেই হাফ প্যান্ট পরা পিকলুকে, যে কোনো কিছুতেই হেরে গেলেই ঠোঁট ফুলিয়ে কাঁদত। আর লালি তখন ইচ্ছে করেই ওকে ভোলানোর জন্য নিজে হেরে গিয়ে বলতো, তুই হারলি কোথায়, তুই তো জিতলি, নে আর কাঁদিস না। আজও কেমন যেন মনে হচ্ছে পিকলু হেরে যাচ্ছে। ওর আঁটো যুক্তির বেড়াজালে একমাত্র ফুটো হচ্ছে লালি। এ কেমন করে হয়? লালি ওর হাতের মুঠো থেকে নিজের হাত মুক্ত করে দালানের মধ্যে এসে বলল, আরে দাঁড়া দাঁড়া, তুই একই আছিস, এখনও হেরে গেলে কেমন হিস্টেরিক হয়ে পড়িস। শান্ত বৎস, আমি বলছি। আমিও বা কবে বললাম আমি তোকে ভালোবাসি? আমি তোকেই বিয়ে করব বা এরকম কিছু? আসলে আমরা ছোটোবেলা থেকে একসাথে আছি তো, তাই সবাই ধরে নিয়েছে এরকম কিছু একটা। জানিসই তো আমরা বড্ড বোকা, সেকেলে, এঁদোপুকুর গ্রামের লোকজন। আর তাছাড়া আমার বইয়েই গেছে এরকম বিশ্রী দেখতে ছেলেকে বিয়ে করতে। আমার জন্য তো রাজপুত্র আসবে। হে হে, কী বলো ছোটো মা? পরমার চোখ তখন জলে টইটুম্বুর। লালি পরমার গলা সেই একইভাবে আদরে জড়িয়ে বলল, ছোটো মা প্লিজ, ওকে ক্ষমা করে দাও। বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে। তুমি যদি আমায় একটুও ভালোবাসো তাহলে ক্যাথরিনকে মেনে নাও। তুমি দেখো ওরা ভালো থাকবে। পরমা লালির হাত ধরে টেনে নিজের মুখের সামনে বসালো। লালির চোখে এক ফোঁটাও জল নেই, ঠোঁটে অনাবিল হাসি। তবু একা একটা হাসি যেন অনেক দুঃখের সমুদ্র পার করে আসছে। পরমা মাথায় হাত দিয়ে বলল, মেনে নেব, সব মেনে নেব, কিন্তু তুই আগে বল, তুই কেন করছিস এসব? লালি হেসে কানে কানে ফিসফিস করে বলল, কারণটা তুমি জানো ছোটো মা? আমি যে ওকে হারতে দেখতে পারি না, আজও পারবো না। ও জিতুক সব খেলায়, সব জায়গায়, জীবনের সব যুদ্ধে, আমি বারবার হারতে রাজি আছি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন।